হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিদ্যানিকেতন। আজ আমি ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের যে 2019 সালে এক্সাম হয়েছিল তার সেকেন্ড শিফটের ইংলিশ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলো দেখা যাক। প্রথমেই আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট বিলো। দ্য ক্যাট স্নিকড ইন অ্যান্ড স্যাট ড্যাশ দ্য লিটল গার্ল। স্নিকড ইনের অর্থ হলো লুকিয়ে বা চুরি করে প্রবেশ করা, এবং বিড়ালটি চুরি করে প্রবেশ করলো। অ্যান্ড স্যাট এবং বসে পড়ল। এখানে আন্ডার মানে নিচে, বিসাইড মানে আমরা বলি বিসাইড মানে ছাড়াও, ইনটু মানে মধ্যে, এবং বিসাইড মানে পাশে। তাহলে বিড়ালটি বসে পড়ল বিসাইড দ্য গার্ল, অর্থাৎ বিসাইড দ্য লিটল গার্ল, ছোট্ট মেয়েটির পাশে। পরের প্রশ্ন আছে কমপ্লিট দ্য ইডিয়াম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশানস গিভেন বিলো। তো এখানে একটি ইডিয়াম রয়েছে, সেই ইডিয়ামটি কোন অর্থটির দ্বারা সম্পূর্ণ হবে সেটা দেখতে হবে। তো প্রথমে বলা আছে হি মুভড হিভেন অ্যান্ড ড্যাশ টু গেট বেল ফর হিজ ফ্রেন্ড। সে তার বন্ধুর বেল পাওয়ার জন্য কি করলো? হিভেন অ্যান্ড, আচ্ছা এখানে হেল মানে নরক, স্কাই মানে আকাশ, কসমস মানে মহাকাশ, বা যেটাকে আমরা ইউনিভার্সও বলতে পারি, ইউনিভার্স। আর আর্থ মানে পৃথিবী। কিন্তু এখানে যেহেতু ইডিয়াম বলেছে, সেই কারণে আমরা হিভেন অ্যান্ড আর্থ কথাটি ইউজ করব, যার অর্থ হলো প্রাণপণে চেষ্টা। হি মুভড হিভেন অ্যান্ড আর্থ টু গেট বেল ফর হিজ ফ্রেন্ড। তার বন্ধুর বেল পাওয়ার জন্য প্রাণপণে চেষ্টা করলো, বা ডু সামথিং অ্যাজ পসিবল অ্যাজ ক্যান ডু সামথিং অ্যাজ পসিবল। আচ্ছা, তারপরে হচ্ছে দেখা যাক পরের প্রশ্নটি আছে ফাইন্ড আউট কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য লিস্ট বিলো। তো এখানে কতগুলো সেন্টেন্স দেওয়া আছে এবং দেখতে হবে কারেক্ট সেন্টেন্স কোনটি। প্রথমে বলা আছে দ্য বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন ওয়ার নট আপ টু দ্য মার্ক। এখানে মেন যে সাবজেক্ট সেটি হলো দ্য বিহেভিয়ার, সুতরাং এখানে বিহেভিয়ারটাকে বোঝাচ্ছে। এবং দ্য বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন বা শিশুদের যে আচরণ, সেটা বিহেভিয়ার যেহেতু কাউন্টেবল নয়, সুতরাং আমরা এখানে ওয়ার বসাতে পারবো না, অর্থাৎ এটা প্লুরাল নয়। তারপরে দ্য বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন ওয়াজ নট আপ টু দ্য মার্ক। আচ্ছা, এরপরে দেখা যাক কোনটি আছে। এটি আপাততভাবে সঠিক মনে হচ্ছে। তারপরে রয়েছে দ্য বিহেভিয়ার্স, যেহেতু বিহেভিয়ার বা আচরণ এটা কাউন্টেবল নাউন নয়, সুতরাং এটি হবে না। এরপরে আছে দ্য বিহেভিয়ার্স, এখানেও বিহেভিয়ার্স করা আছে, সুতরাং এটিও হবে না। তাহলে আমাদের এখানে উত্তর হবে অপশান নম্বর বি, দ্য বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন ওয়াজ নট আপ টু দ্য মার্ক। দেখা যাক পরের প্রশ্নটি কি আছে। 74 অর্থাৎ এর পরের প্রশ্নটি রয়েছে চেঞ্জ ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস চুজিং ফ্রম দ্য অপশানস বিলো। নিচের অপশানগুলি থেকে দেখতে হবে যে কোন উত্তরটি সঠিক। দ্য টিউটর টট রনি ম্যাথমেটিক্স ফর 2 years। আচ্ছা, টিউটর রনিকে 2 বছর ধরে পড়াচ্ছিলেন ম্যাথমেটিক্স। আচ্ছা, তাহলে এখানে দেখা যাক অ্যাক্টিভ টু প্যাসিভ কোনটি সঠিক আছে। রনি ওয়াজ টট বাই দ্য টিউটর ম্যাথমেটিক্স ফর 2 years। এখানে বলা হচ্ছে যে রনি ওয়াজ টট, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অবজেক্ট রনি আছে এবং দ্য টিউটর সাবজেক্ট, আর টট হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে এটা সাবজেক্ট, এটা ভার্বের সেকেন্ড ফর্ম, আর এটা অবজেক্ট। আর ম্যাথমেটিক্স কি পড়াচ্ছিলেন, এটা হচ্ছে সেকেন্ডারি অবজেক্ট।
তো এই ক্ষেত্রে তাহলে আমরা যদি রনিকে সাবজেক্ট করি, রনি ওয়াজ টট বাই দ্য টিউটর ম্যাথমেটিক্স ফর 2 ইয়ার্স। তো এটা দেখতে পাচ্ছি যে এটা সঠিক হবে না, কারণ এই যে সেকেন্ডারি অবজেক্ট বা যেটাকে আমরা বলি রিটেন্ড অবজেক্ট, এটা কিন্তু এর জায়গা পরিবর্তন করবে না, অর্থাৎ সেম জায়গায় থাকবে। তো এক্ষেত্রে দেখলাম যে বাই টিউটর আগে চলে এসছে, সুতরাং এটি হবে না। এরপরে ম্যাথমেটিক্স ওয়াজ টট, ম্যাথমেটিক্স ওয়াজ টট, কিন্তু ম্যাথমেটিক্স কোনো কারণে এখানে অবজেক্টে করা যাবে না, যেহেতু এটা রিটেন্ড অবজেক্ট, সুতরাং এটাকে আমরা সাবজেক্ট করতে পারবো না, সুতরাং ম্যাথমেটিক্স ওয়াজ টট এটাও হবে না। এরপরে রনি ওয়াজ টট ম্যাথমেটিক্স বাই দ্য টিউটর, রনি ওয়াজ টট, রনিকে আমরা সাবজেক্ট করলাম, অবজেক্ট ছিল রনি, তো রনি ওয়াজ টট ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স এখানে ম্যাথমেটিক্সের জায়গায় আছে রিটেন্ড অবজেক্ট হিসাবে, বাই দ্য টিউটর এবং টিউটরের দ্বারা ফর 2 ইয়ার্স। অপশান নম্বর সি এটি হচ্ছে কারেক্ট। তো এরপরে আছে অপশান নম্বর ডিটাও দেখা যাক, যে রনি ওয়াজ টট, রনি ওয়াজ টট বাই দ্য টিউটর, এই ক্ষেত্রেও ম্যাথমেটিক্স লাস্টে চলে গিয়েছে এবং কমা চলে এসছে, সুতরাং এই ক্ষেত্রে এটাও ভুল। তো অপশান নম্বর সি হলো রাইট অ্যান্সার। চলো এরপরে দেখা যাক। এরপরে রয়েছে change from active to passive voice, choosing from the options below. The society will help, the society will help, এখানে সোসাইটি হচ্ছে সাবজেক্ট, will help ভার্ব, আর দ্য পোর চিলড্রেন উইথ মানি, অর্থাৎ টাকা দিয়ে সোসাইটি উইল হেল্প সাহায্য করবে পোর চিলড্রেন, দ্য পোর চিলড্রেন দুস্থ শিশুদেরকে উইথ মানি টাকা দিয়ে, তো বা অর্থ দিয়ে। এই ক্ষেত্রে দ্য পোর চিলড্রেন হচ্ছে দ্য পোর চিলড্রেন উইথ অবজেক্ট উইথ মানি, এটি হলো অবজেক্ট। তাহলে এখানে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ও রুলস অনুযায়ী কি করতে হবে, প্রথমে অবজেক্টকে সাবজেক্টে পরিণত করতে হবে। তাহলে তো সরি, এখানে দ্য পোর চিলড্রেন হচ্ছে অবজেক্ট, তো দ্য পোর চিলড্রেন উইল বি, যেহেতু এটা ভবিষ্যৎকাল বা ফিউচার টেন্সে আছে, সুতরাং শ্যাল বা উইলের পরে আমরা বি বসাই। দ্য পোর চিলড্রেন উইল বি, ভার্বের থার্ড ফর্ম হবে হেল্পড, V3, দ্য পোর চিলড্রেন উইল বি হেল্পড বাই দ্য সোসাইটি, বাই দ্য সোসাইটি অর্থাৎ সোসাইটির দ্বারা উইথ মানি। আচ্ছা, এটা আপাতভাবে মনে হচ্ছে ঠিক আছে, দেখা যাক এরপরে। দ্য সোসাইটি উইল বি হেল্পড, সোসাইটি উইল বি হেল্পড বাই দ্য পোর চিলড্রেন উইথ মানি, তো এটা হবে না, যেহেতু এখানে অবজেক্ট বাই দ্য পোর চিলড্রেনই রয়েছে, কিন্তু এখানে পোর চিলড্রেনের দ্বারা নয়, সোসাইটির দ্বারা হেল্প হবে পোর চিলড্রেনদের, সুতরাং এটা ভুল। দ্য পোর চিলড্রেন উইল রিসিভ, তো এটাও ভুল আছে, কারণ এখানে প্যাসিভ ভয়েস করা হয়নি। আর দ্য পোর চিলড্রেন উইল হেল্প, এক্ষেত্রেও প্যাসিভ ভয়েস করা হয়নি, সুতরাং এখানে অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। তো হ্যাভ ইউ হার্ড দ্যাট মিস্টার বাসু ড্যাশ দ্য চেয়ারম্যান অফ দ্য এক্সিকিউটিভ কমিটি, হ্যাভ ইউ হার্ড, তো হ্যাভ ইউ হার্ডের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, যদি আর সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট যদি থাকে, তখন সেটাকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তখন আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সুতরাং এই ক্ষেত্রে যে হ্যাভ ইউ হার্ড, তুমি কি শুনেছো, দ্যাট মিস্টার বাসু যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট এবং থার্ড পারসন, সুতরাং এরপরে আমরা হ্যাজ বসাবো। তো দেখা যাক এখানে হ্যাজ কোথায় আছে, তো এখানে আছে হ্যাড, হ্যাড যেহেতু পাস্ট টেন্স হবে না, ওয়ার এটিও পাস্ট টেন্স হবে না,
ওয়াজ পাস্ট টেন্স হবে না, সুতরাং এখানে আছে হ্যাজ বিন অ্যাপয়েন্টেড, মিস্টার বাসু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দ্য চেয়ারম্যান অফ দ্য এক্সিকিউটিভ কমিটি। তাহলে এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, সুতরাং এক্ষেত্রে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মিস্টার বাসু, এরপরে আমরা হ্যাজ এবং বিন অর্থাৎ প্যাসিভ ভয়েস করে এটাকে ইউজ করব। হ্যাজ বিন অ্যাপয়েন্টেড, তাকে নিযুক্ত করা হয়েছে। হ্যাভ ইউ হার্ড দ্যাট মিস্টার বাসু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দ্য চেয়ারম্যান অফ দ্য এক্সিকিউটিভ কমিটি, অর্থাৎ মিস্টার বাসুকে যে এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান করা হয়েছে সেটা কি তুমি শুনেছ? সুতরাং অপশন নম্বর ডি হচ্ছে রাইট অ্যান্সার। এরপরে কোশ্চেন, complete the idiom by choosing the right word from the options given below. The women in the country fought tooth and dash. তো আমরা টুথ অ্যান্ড এর সাথে যে ইডিয়ামটি পাবো এখানে সেটি হলো টাং, টাং হচ্ছে জিভ, এটা হবে না। মাউথ, মাউথ হচ্ছে মুখ, এটাও হবে না। টুথ অ্যান্ড নেল, এই টুথ অ্যান্ড নেল হচ্ছে কঠোর প্রচেষ্টা করা বা আপ্রাণে চেষ্টা করা, যেটা সেটা হচ্ছে টুথ অ্যান্ড নেল, মরিয়াভাবে চেষ্টা করা। সুতরাং এটি হলো একটি ফ্রেজ। দ্য ওমেন ইন দ্য কান্ট্রি ফর টুথ অ্যান্ড নেল ফর লিবারেশন, অর্থাৎ স্বাধীনতার জন্য মহিলারা, আমাদের দেশের মহিলারা, দ্য ওমেন ইন দ্য কান্ট্রি অর্থাৎ এই দেশের বা কোনো দেশের মহিলারা যুদ্ধ করেছিল মরিয়াভাবে স্বাধীনতার জন্য। আর হ্যান্ডও এখানে হবে না, সুতরাং এখানে অপশন নাম্বার সি হচ্ছে আনসার। fill in the blank with an appropriate word from the list below. সুতরাং এখানে একটি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড নিয়ে সেন্টেন্সটি পূরণ করতে হবে। দেখা যাক তাহলে। নেইদার অফ দ্য টু ব্রাদার্স, এখানে নেইদার বলতে দুজন যে ভাই রয়েছে রমেশ অ্যান্ড সুরেশ ড্যাশ ফাউন্ড সুইটেবল ফর দ্য জব অ্যাট দ্য ইন্টারভিউ হেল্ড ইয়েস্টারডে। তো নেইদার যখন থাকবে সেক্ষেত্রে নেইদারের ক্ষেত্রে আমরা যে সাবজেক্ট ব্যবহার করি সেটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট ব্যবহার করি, অর্থাৎ দুজনের মধ্যে যখন কোনো একজনকে চয়েস করা বোঝাই সেক্ষেত্রে আমরা নেইদার নট ব্যবহার করি, যে দুজনের মধ্যে কেউই নয় এরকম। বা নেইদার অফ দ্য টু ব্রাদার্স অর্থাৎ দুইজন ভাই রয়েছে রমেশ ও সুরেশ, তাদের মধ্যে কেউই না। তো তাহলে এখানে সিঙ্গুলার যেহেতু সেন্স ব্যবহার করা হবে সেই ক্ষেত্রে নেইদার অফ দ্য টু ব্রাদার্স রমেশ অ্যান্ড সুরেশ। তাহলে যেহেতু এটা আমরা দেখতে পাচ্ছি যে সুইটেবল ফর দ্য জব অ্যাট ইন্টারভিউ হেল্ড ইয়েস্টারডে ব্যবহার করা হয়েছে, তাহলে আমরা প্রথমেই দেখব যে এটি প্রথমত পাস্ট টেন্সে হবে, তো আর ব্যবহার করা যাবে না। ওয়ার, যেহেতু এটা নেগেটিভ সেন্সে ব্যবহার করা হবে নেইদারটা, সুতরাং নেগেটিভ সেন্স এবং সিঙ্গুলার, তো এক্ষেত্রে আমরা ওয়ারও ব্যবহার করতে পারছি না, আর ওয়াস ব্যবহার করতে পারবো কারণ দুজনের মধ্যে কোনো একজন নয়, অর্থাৎ এক্ষেত্রে একজনকেই বোঝাচ্ছে। নেইদার অফ দ্য টু ব্রাদার্স, দুজনের মধ্যে কেউ না। নেইদার অফ দ্য টু ব্রাদার্স রমেশ অ্যান্ড সুরেশ ওয়াজ ফাউন্ড সুইটেবল, উপযুক্ত ফর দ্য জব অ্যাট দ্য ইন্টারভিউতে জবের জন্য উপযুক্ত ছিল, হেল্ড ইয়েস্টারডে যেটা কিনা গতকাল হয়েছিল। আর হ্যাভ বিন হবে না কারণ এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, সুতরাং এখানে অপশন নাম্বার সি হলো রাইট অ্যান্সার। নেক্সট, ফাইন্ড আউট ফ্রম দ্য গিভেন ওয়ার্ডস দ্য অপোজিট অফ ডেঞ্জারাস। তো এখানে ডেঞ্জারাস শব্দটির অর্থ হলো বিপজ্জনক, আর ট্রেবল হচ্ছে ভয়ঙ্কর, কোয়াইট হলো শান্ত, সেফ হলো নিরাপদ, আর জেন্টেল হচ্ছে ভদ্র। সুতরাং এখানে ডেঞ্জারাস বা বিপজ্জনকের অপোজিট ওয়ার্ড হলো সেফ বা নিরাপদ। চলো পরের প্রশ্নটি দেখা যাক। আচ্ছা, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ফ্রম দ্য অপশানস গিভেন বিলো। এখানে যে ভার্বের কারেক্ট ফর্ম বসবে সেটি দিয়ে সেন্টেন্সটি পূরণ করতে হবে। বাই দ্য টাইম উই রিচড হোম দ্য রেন ড্যাশ,
আচ্ছা, বাই দ্য টাইম উই রিচড হোম, তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটি সিম্পল past tense. বাই দ্য টাইম উই রিচড হোম দ্য ট্রেন, তো হ্যাজ হবে না যেহেতু এটা প্রেজেন্ট টেন্স। হ্যাড বিন স্টপড হবে না কারণ এটা প্যাসিভ ভয়েসে নেই। আর ওয়াজ স্টপিং, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও এটা হবে না, তো হবে হ্যাড স্টপড। কারণ অতীতে দুটো কাজ যদি পরপর হয়ে থাকে তাহলে আমরা দ্বিতীয় যে কাজটি প্রথমে হবে তার ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স, ও দ্বিতীয় যে কাজটি হবে তার ক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করে থাকি। তাহলে বাই দ্য টাইম উই রিচড হোম দ্য রেইন হ্যাড স্টপড, অর্থাৎ বৃষ্টি থেমে গিয়েছিল। যখন আমরা বাড়িতে পৌঁছালাম তখন বৃষ্টি থেমে গিয়েছিল, তাহলে এই ক্ষেত্রে বৃষ্টি কিন্তু আগে থেমে গিয়েছিল, এর জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছি, পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছি। আর যেহেতু পরের কাজটি হলো যে আমরা বাড়িতে পৌঁছালাম, এই কারণে এটা আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করেছি। তো এখানে অপশান নাম্বার বি হলো রাইট অ্যান্সার। তো চলো এরপরে দেখা যাক। কমপ্লিট দ্য ইডিয়াম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশানস গিভেন বিলো। শি কুড নট মেক আপ হার ড্যাশ, তাহলে এখানে যে ইডিয়াম বা ফ্রেজ এখানে ব্যবহার করা হবে সেটি হলো যেমন ডিসিশন মানে কোনো কিছুর প্রস্তাব বা কোনো কিছু মনস্থির করা কোনো কিছুর বিষয়ে। আর লজিক হচ্ছে তোমার বুদ্ধি। আর মাইন্ড হচ্ছে মন। কিন্তু এক্ষেত্রে যদি মেক আপ আর মাইন্ড করা হয় অর্থাৎ মনস্থির করা বোঝায়, তো সেই ক্ষেত্রে হতে পারে। তো চলো দেখা যাক পরেরটি হচ্ছে হার্ট মানে হৃদয়। তো মেক আপ হার মাইন্ডই হয়, যেহেতু এটি একটি ফ্রেজ। মেক আপ হার মাইন্ড হচ্ছে মনস্থির করা অর্থাৎ কোনো কিছুর প্রতি রাইট ডিসিশন নেওয়া, সুতরাং এখানে হবে মাইন্ড, মেক আপ হার মাইন্ড। অপশান নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। শি কুড নট মেক আপ হার মাইন্ড অ্যাবাউট হোয়াট টু বাই, সে মনস্থির করতে পারছিল না সে কি কিনবে। পরের প্রশ্নটি, চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশানস বিলো। তো এখানে অ্যাম্বিশাস স্পেলিংটি বিভিন্নভাবে এখানে দেয়া রয়েছে, কিন্তু এখানে আমরা কিছু ভুলও দেখতে পাচ্ছি স্পেলিংটিতে। সেটি হচ্ছে প্রথমটিতে আছে অ্যাম্বিশাস, AMBITIOUS, অ্যাম্বিশাস, এটি হচ্ছে সঠিক, যেটা হচ্ছে উচ্চাকাঙ্ক্ষী। আর বাদবাকি যে সমস্ত অ্যাম্বিশাস স্পেলিংগুলি রয়েছে প্রতিটাই ভুল। পরের প্রশ্নটি হলো রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশানস বিলো। নিচের অপশানগুলি থেকে সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তো প্রথমে আছে এ লিস্ট অফ ড্যাশ ক্যান্ডিডেটস ফর দ্য অ্যাডমিশন টেস্ট হ্যাজ বিন পুট আপ অন দ্য নোটিশ বোর্ডে, এবং কিছু ক্যান্ডিডেটদের নাম অ্যাডমিশন টেস্টের জন্য নোটিশ বোর্ডে তোলা হয়েছে তাহলে বা টানানো হয়েছে। এক্ষেত্রে যেমন ইলিজিবল হচ্ছে যেটা হচ্ছে ডিম বা অস্পষ্ট বা দুষ্পাঠ্য যেটাকে বলা হয়, বা দুষ্পাঠ্য। এরপরে অনারেবল হচ্ছে সম্মানীয় যেটা আমরা বলি। আর এলিজিবল হচ্ছে উপযুক্ত। আর আইডিয়াল হচ্ছে আদর্শ। তাহলে এখানে আমাদের উত্তর হবে এলিজিবল বা উপযুক্ত ক্যান্ডিডেট যারা তাদের লিস্ট টানানো হয়েছে। নেক্সট, পরের প্রশ্নটি, ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস এ বয় হু ইজ ফ্রাইটেন্স উইকার বয়েস। আচ্ছা, যে কিনা উইকার বয়েস অর্থাৎ যে কিনা যারা দুর্বল সে সমস্ত ছেলেদেরকে যে ছেলেটি বিরক্ত করে বা ভয় দেখায় তাকে কি বলা হয়? ট্রাম্প মানে পায়ে যেটা মারিয়ে চলে যাওয়া, সেটা হচ্ছে ট্রাম্প বা ভবঘুরে বলতে পারো, ভ্যাগাবন্ড। বুলি হচ্ছে উৎপীড়ক
উৎপীড়ক, বিশেষ করে জোর করে উৎপীড়ন করা বা বলা যায় যে এক পিঠে বা ডান পিঠে এরকম বলা যেতে পারে। আর হাইপোক্রিট হচ্ছে ভণ্ড। আর ট্রেসপাসার হচ্ছে অনধিকার প্রবেশকারী। তো এখান থেকে মনে পড়লো যে আমরা ছোটবেলায় ইংলিশে পড়েছিলাম সেলফিশ জায়েন্টের যে ট্রেসপাসার উইল বি প্রসিকিউটেড, অর্থাৎ অনধিকার প্রবেশকারীদেরকে পানিশমেন্ট দেওয়া হবে। তো সেই রকম ক্ষেত্রে তাহলে আমরা এখানে দেখব যে এ বয় হু ফ্রাইটেন্স উইকার বয়েস বলতে যারা একটু দুর্বল সে সমস্ত ছেলেদেরকে যারা বিরক্ত করে, যে সমস্ত ছেলেরা বা উৎপীড়ক যেটা বলা হয় সে হচ্ছে বুলি বা ডানপিটে টাইপের। চলো এর পরেরটা, চুজ কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশানস বিলো। নিচের স্পেলিংগুলি থেকে সঠিক যে স্পেলিং হবে সেটাকে বেছে নিতে হবে। তো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে স্যাটেলাইট যে স্পেলিংটা রয়েছে সেই স্পেলিংটাই এখানে সঠিক আছে, SATELLITE স্যাটেলাইট। আর বাদবাকি শব্দগুলি হচ্ছে ভুল। চলো পরেরটা দেখা যাক। এখানে ফাইন্ড আউট, খুঁজে বার করো দ্য রাইট ওয়ার্ড, সঠিক শব্দটি টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সটিকে পূরণ করার জন্য। দ্য গভর্নমেন্ট পানিশড হিম বিকজ অফ হিজ ড্যাশ অ্যাক্টিভিটিস। তাহলে গভর্নমেন্ট তাকে পানিশমেন্ট দিয়েছিল, কি কারণে গভর্নমেন্ট তাকে পানিশমেন্ট করেছিল বা পানিশমেন্ট দিয়েছিল, কি ধরনের কাজের জন্য? ইলেগাল, যেটা কিনা অসামাজিক কাজের জন্য। অ্যান্টি সোশ্যাল, এটাও সমাজ বিরুদ্ধ। চ্যারিটেবল, যেটা কিনা দানশীল। আর শেমফুল বা লজ্জাজনক। তাহলে যেটা হচ্ছে অসামাজিক কাজকর্ম, সেই অসামাজিক কাজকর্মের জন্যই গভর্নমেন্ট কাউকে শাস্তি প্রদান করে, অর্থাৎ ইলেগাল কাজকর্মের জন্য বা যেটা হচ্ছে আইন বিরুদ্ধ কাজ। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান নম্বর এ। পরের প্রশ্নটি, চেঞ্জ ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েস চুজিং ফ্রম দ্য অপশানস বিলো। নিচের অপশানগুলি থেকে যেটি সঠিক হবে প্যাসিভ টু অ্যাক্টিভ সেটাকেই করতে হবে। তো এখানে দেখো যে মেনি থিংস মে বি অ্যাকমপ্লিশড বাই এ লিটল এফোর্ট, একটু ছোট্ট প্রচেষ্টার দ্বারা অনেক কাজই সম্পন্ন হতে পারে। তো এখানে তা আমরা দেখতে পাচ্ছি যে মেনি থিংস এটি হলো সাবজেক্ট, আর মে বি অ্যাকমপ্লিশড এটা হচ্ছে ভার্ব, আর বাই এ লিটল এফোর্ট হচ্ছে এখানে অবজেক্ট। সুতরাং এই যে প্যাসিভ ভয়েস রয়েছে এটাকে যদি আমি অ্যাক্টিভ ভয়েসে করতে চাই তাহলে প্রথমে আমাকে দেখতে হবে যে বাই এ লিটল এফোর্ট, এটা বা এখানে যেহেতু কাউকে উল্লেখ করা বলা হচ্ছে না যে একটু ছোট্ট প্রচেষ্টা বা অল্প প্রচেষ্টার মাধ্যমে কাজটি সম্পন্ন হতে পারে বা অনেক কাজ সম্পন্ন হতে পারে, কিন্তু কে সম্পন্ন করছে সেই সম্পর্কে কোনো কিছু বলা হয়নি। সুতরাং এখানে সাবজেক্ট বা অবজেক্ট, যেটা আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করব সেইটা কিন্তু এখানে সাইলেন্ট রয়েছে। সুতরাং এখানে দেখতে পাচ্ছি যে দে মে অ্যাকমপ্লিশ, সুতরাং দে বলতে এখানে কাদেরকে বোঝাচ্ছে? তাদেরকে, কিন্তু এখানে কোনো তাদের উল্লেখ নেই, সুতরাং এটি হবে না। এরপরে রয়েছে দে ক্যান অ্যাকমপ্লিশ, আচ্ছা দে ক্যান অ্যাকমপ্লিশ, তো এখানে মে রয়েছে, সুতরাং ক্যানের কোনো প্রশ্নই আসে না। এরপরে অন মে অ্যাকমপ্লিশ বাই লিটিল এফোর্ট, তো এখানে দেখো এখানে লিটিল এফোর্ট, এখানে আছে এ লিটিল এফোর্ট হচ্ছে অল্প কিছু প্রচেষ্টা, আর শুধু লিটিল এফোর্ট যেটা একদম সামান্য প্রচেষ্টা। সুতরাং এখানে লিটিল এফোর্টটা এ নেই, সুতরাং এটিও হবে না। এরপরে রয়েছে যে অন মে অ্যাকমপ্লিশ মেনি থিংস বাই এ লিটিল এফোর্ট, এখানে এ লিটিল এফোর্টটা রয়ে গেছে, সুতরাং এখানে এটি হলো সঠিক অ্যান্সার। নেক্সট,
fill in the blank with an appropriate preposition from the list below. The deer is afraid. Afraid হচ্ছে ভীত, সুতরাং অ্যাফ্রেডের পরে আমরা যে প্রিপোজিশন বসাই সেটি হচ্ছে অ্যাফ্রেড অফ, ভীত। চলো পরের প্রশ্নটি দেখা যাক। পরের প্রশ্নটি হলো চেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। স্টেটমেন্টটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে হবে। শি হ্যাড টাইম, তার সময় ছিল, টু ফিনিশ অল দ্য কোশ্চেন্স, সমস্ত প্রশ্নের সমাধান করার জন্য বা শেষ করার জন্য তার কাছে সময় ছিল। তো আমরা যদি প্রশ্ন করি যে তার কাছে কি সময় ছিল না বা তার কাছে কি সময় ছিল কাজটি সম্পন্ন করার জন্য, তাহলে এখানে প্রথমে ডু। তো এখানে আমরা যেহেতু দেখতে পাচ্ছি এটা পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্স, সুতরাং ডু বসবে না। হ্যাড শি নো টাইম টু ফিনিশ অল দ্য কোশ্চেন্স, আচ্ছা, তো হ্যাড শি নো টাইম, তার কোনো সময় ছিল না যে প্রশ্নটি সমস্ত প্রশ্নকে অ্যাটেন্ড করার বা শেষ করার জন্য, এটিও হবে না। ডিড শি ম্যানেজ টু ফিনিশ, ম্যানেজ তো এখানে আসবেই না, কারণ এখানে ম্যানেজের কোনো প্রশ্নই নেই, ম্যানেজের কোনো উল্লেখই নেই। তারপরে যেটা আছে যে হ্যাড শি টাইম টু ফিনিশ অল দ্য কোশ্চেন্স, সমস্ত প্রশ্ন শেষ করার জন্য তার হাতে কি সময় ছিল? আচ্ছা, তো উত্তর হচ্ছে ইয়েস, শি হ্যাড টাইম টু ফিনিশ অল দ্য কোশ্চেন্স। তাহলে এই ক্ষেত্রে অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্নটি হলো ফাইন্ড দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ দ্য সেম মিনিং অ্যাজ কশনস। তো এখানে কশনস মানে সতর্ক, কশনস মানে সতর্ক। তো পিসফুল মানে শান্তি বা শান্তিদায়ক, ওয়াইজ হচ্ছে জ্ঞানী, কেয়ারফুল মানে সতর্ক, আর কারেজাস হচ্ছে সাহসী। সুতরাং এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে কেয়ারফুল, বা সিনোনিমের ক্ষেত্রে এখানে কশাসের সিনোনিম হচ্ছে কেয়ারফুল। তো পরের প্রশ্নটি হচ্ছে ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস এস্টিম। এস্টিম মানে সম্মানীয় বা রেসপেক্টফুল, রেসপেক্ট অর্থাৎ সম্মান করা বা সম্মানীয়। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি রেসপেক্ট কথাটি, সুতরাং এখানে অপশান নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্নটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট বিলো। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস ড্যাশ, ড্যাশে ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। তো সকাল সকাল ঘুমোতে যাওয়া, অর্থাৎ সকাল সকাল বলতে এখানে তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া এবং তাড়াতাড়ি উঠে পড়া মানুষকে কী করে? তাহলে এই আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস এটি কিন্তু একটি ফ্রেজ এবং এটা হচ্ছে সিঙ্গুলার ফ্রেজ। তো আমরা জানি সিঙ্গুলার ফ্রেজের পরে কি হয়? সিঙ্গুলার ফ্রেজের পরে যে ভার্বটি বসে তার সাথে ভার্ব প্লাস এস অথবা ইএস যুক্ত হয়। এখানে মেক রয়েছে, সুতরাং এটি হবে না। মেড রয়েছে, পাস্ট টেন্সে হবে না। হ্যাভ মেড রয়েছে, এটিও হবে না, যেহেতু এটি একটি প্রবাদ বাক্য। সুতরাং এই ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সই ব্যবহার করব এবং সেটা হচ্ছে মেক্স। মেক্স হবে রাইট অ্যান্সার। Choose from the list below most appropriate word to fill in the blank. An action which is most difficult, একটি কাজ যেটা কিনা সবচেয়ে কঠিনতম, and almost impossible to explain, এবং যেটা প্রায় ব্যাখ্যা করা অসম্ভব। তাহলে সেটাকে আমরা, যেটা ব্যাখ্যা করা যায় না সেটাকে আমরা বলি ইনএক্সপ্লিকেবল। আনঅ্যাভয়েডেবল মানে যেটাকে এড়িয়ে যাওয়া যায় না, ইনএক্সপ্লিকেবল যেটাকে ব্যাখ্যা করা যায় না, আর হচ্ছে ইনডিসক্রিবেবল যেটাকে বর্ণনা করা যায় না, আর ইনকোহিরেন্ট যেটা হচ্ছে সঙ্গতিপূর্ণ। সুতরাং আমরা এখানে দেখব যে ইনএক্সপ্লিকেবল যেটা, বা যেটাকে ব্যাখ্যাহীন বা ব্যাখ্যা করা যায় না যেটা, সেটাই হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্নটি দেখি। Fill in the blank with an appropriate preposition from the list below. The Emperor Akbar ruled dash a vast kingdom. একটা বৃহৎ রাজত্বের উপরে রাজত্ব করত।
তো শাসন করতো, রুলড, তাহলে রুলড ওভার হচ্ছে রাইট অ্যান্সার। রুলড ওভার মানে শাসন করা। চলো পরের প্রশ্নটি দেখা যাক। চুজ দ্য odd most appropriate odd to fill in the blank. Ratna's mother is dash, she cannot even sign her name. রত্নার মা ড্যাশ, এখানে ইলিটারেট মানে প্রথমে আছে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে লিটারেট, শিক্ষিত, শিক্ষিত থাকলে সে সাইন করতে পারতো, কিন্তু এখানে বলা হয়েছে শি ক্যান নট ইভেন সাইন আর নেম, তাহলে সে তার এমনকি তার নাম সই করতে পারে না। স্ট্রেঞ্জ মানে অবাক্কর, যেটা অবাক্কর। আর ইলিটারেট হচ্ছে অশিক্ষিত। তো এখানে দেখতে পাচ্ছি যে অশিক্ষিত কথাটি আসবে, কারণ সে তার মা হচ্ছে সই করতে পারে না, আর ডিপ হচ্ছে কালা। সুতরাং তার সই না করতে পারার সাথে কালা বা শিক্ষিত বা স্ট্রেঞ্জ এগুলোর কোনো সম্পর্ক নেই, সুতরাং এগুলো তো হচ্ছে না। আর যেটা হবে সেটা হচ্ছে ইলিটারেট বা অশিক্ষিত, এটা হচ্ছে রাইট অ্যান্সার। চলো পরেরটি দেখা যাক। চুজ অ্যাপ্রোপ্রিয়েট অড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দ্য ম্যান সিমস, মানুষটি ভেবেছিল ড্যাশ বিকজ হি ফ্রিকুয়েন্টলি লাভস লাউডলি ফর নো রিজন, কোনো কারণ ছাড়াই সে মানুষটিকে দেখাচ্ছিল বা মনে হচ্ছিল, কারণ সে মাঝে মধ্যেই হেসে ওঠে কোনো কারণ ছাড়াই। তাহলে মাঝে মধ্যে কারা হেসে ওঠে? যখন যাদের কোনো মানসিক ভারসাম্যহীনতায় ভোগে বা যখন কোনো অ্যাবনর্মালিটি দেখা যায়, এক্ষেত্রে অ্যাবনর্মাল বা অস্বাভাবিক এটাই হচ্ছে সঠিক উত্তর হবে, কারণ এখানে হ্যাপি হচ্ছে খুশি, চেয়ারফুল হচ্ছে আনন্দদায়ক, অ্যাডমিরেবল হচ্ছে প্রশংসনীয়, কোনোটাই হবে না এখানে, এটা অস্বাভাবিক, অস্বাভাবিক বা অ্যাবনর্মাল, সেটা হচ্ছে সঠিক উত্তর। পরেরটি দেখা যাক। পরেরটি দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গিভেন বিলো। রতন এন্টার দ্য রুম, রতন ঘরে প্রবেশ করলো, অ্যান্ড লুকড এবং তাকালো, ড্যাশ দ্য পেন্টিং অন দ্য ওয়াল, দেয়ালে যে পেন্টিংটি ছিল। তাহলে লুকের পরে আমরা জানি অ্যাড বসে, লুকড অ্যাট, কোনো কিছুর দিকে তাক করে তাকানো বা তাকানো, যেটা। পরের প্রশ্নটি হলো, find out right or to complete the following sentences. We buy meat from a dash. তাহলে এখানে গ্রিন গ্রোসার অর্থাৎ সবজি বিক্রেতা, সবজি বিক্রেতা, বুচার এটা হচ্ছে কসাই, আর ব্রোকার হচ্ছে দালাল, আর বেকার হচ্ছে রুটি প্রস্তুতকারী, রুটি প্রস্তুতকারী। কিন্তু এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে বুচার বা কসাই, কসাইয়ের কাছ থেকে আমরা মাংস কিনি। পরের প্রশ্নটি, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট or to fill in the blank. Amit's story about ghost and witches is not dash. তাহলে অমিতের যে গল্প সেটা ঘোস্ট ও উইচেস সম্পর্কে, ইজ নট বিলিভেবল মানে অবিশ্বাসীয়, অবিশ্বাসী যেটা। স্ট্রেঞ্জ মানে বিস্ময়কর, ওয়াইল্ড হচ্ছে বন্য, আর রিলেভেন্ট হচ্ছে প্রাসঙ্গিক। তো এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অবিশ্বাসীয়, মানে তার ঘোষ আর উচ্চের সম্পর্কে তার যে গল্প সেটা হচ্ছে অবিশ্বাসযোগ্য, নট বিলিভেবল যেটা। পরের প্রশ্নটি, ফাইন্ড আউট অ্যাপ্রোপ্রিয়েট অড or odds that befits, যেটা উপযুক্ত, দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। এই আন্ডারলাইন যে পার্ট রয়েছে এই পার্টের পরিবর্তে যে ওয়ার্ডটি ব্যবহার করা যেতে পারে সেটাই এখান থেকে খুঁজে নিয়ে বার করতে হবে। হোয়েন বাইং এ গিফট, যখন একটি গিফট বা কিনছি আমরা, অন শুড কিপ ইন মাইন্ড, অর্থাৎ কোনো একজনের মনে রাখা উচিত, দ্য পার্সনস লাইকস অ্যান্ড ডিসলাইকস, সেই ব্যক্তিটির পছন্দ অপছন্দের কথা মাথায় রাখা উচিত।
তো এখানে থিঙ্ক অ্যাবাউট অর্থাৎ মনে রাখা যেটা, সেটাই হচ্ছে সঠিক উত্তর বা রাইট অ্যান্সার। তাহলে এখানে অপশান নম্বর সি হচ্ছে সঠিক উত্তর। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং বন্ধুদের মধ্যে অনেক বেশি বেশি করে শেয়ার করো। তো এরকমই পিএসসি ক্লার্কশিপ, ফুড, এসআই ও মিসলেনিয়াসের ভিডিও আনতে থাকবো, বিশেষ করে ইংলিশের ওপরে, এবং এক এক করে জিকে ও ম্যাথসের ওপরেও ক্লাস আসবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, এবং সবাই সাপোর্ট করতে থাকো ও বেশি বেশি করে শেয়ার করতে থাকো এবং লাইক করতে থাকো। ধন্যবাদ। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন।